প্রবলেম কি বলেছে অঙ্কটিতে? রথিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখলেন যাতে প্রত্যেকটি মেয়ের বয়স যখন 18 বছর তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং বর্তমানে দুই মেয়ের বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? দেখো, আমাদের প্রথম কাজ হবে এই প্রবলেমটিকে ভিজুয়ালাইজ করার জন্য আগে চিত্র উপস্থাপন করি তোমাদের সামনে। কীরকম চিত্র দেখো, ধরে নাও এটি হলো রথিনবাবু, এটি হলো রথিনবাবু। এই রথিনবাবুর দুই মেয়ে। ও, রথিনবাবুর দুই মেয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে রথিনবাবুর দুই মেয়ে, তো একটা মেয়ে বড় মেয়ে, বড় মেয়ে এবং অপরটি ছোট মেয়ে, তাই না? একটি হচ্ছে বড় মেয়ে আর অপরটি কি ছোট মেয়ে। দুই মেয়ে, একটি বড় মেয়ে, অপরটি ছোট মেয়ে। কি করা হয়েছে? দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন। ও, তার মানে বড় মেয়ের জন্য ব্যাংকে টাকা জমা রাখেন, ছোট মেয়ের জন্য ব্যাংকে টাকা জমা রাখেন। তার মানে এই রথিনবাবু টাকা জমা রেখেছেন কোথায়? ব্যাংকে। টাকা জমা রেখেছেন দুজনের জন্য, তাই না? বড় মেয়ের জন্য আর ছোট মেয়ের জন্য। কোথায় টাকা জমা রেখেছেন? রেখেছেন ব্যাংকে। ধরে নাও এটি হচ্ছে ব্যাংক। তাহলে এই যে ব্যাংক, এই ব্যাংকে টাকা জমা রেখেছেন। এবার কি বলেছেন? যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেকটি মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তার মানে ব্যাংক যখন টাকাটা নিয়েছে নিশ্চয়ই একটা নির্দিষ্ট টাইমের পর তো ব্যাংককে সেই টাকাটা রিটার্ন করতে হবে, ফিরিয়ে দিতে হবে। তো ব্যাংক বলছে যখন দুই মেয়ের বয়স 18 বছর হবে, যখন দুই মেয়ের বয়স 18 বছর হবে, এর মানে যখন এই যে বড় মেয়ে এর বয়স যখন 18 বছর হবে, 18 বছর, তখন এই বড় মেয়েকে বলা হলো যে তোমাকে কিন্তু যে অ্যামাউন্টটা তুমি পাবে সেই অ্যামাউন্ট কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। ঠিক একই রকমভাবে ব্যাংক বলছে তোমার বাবা তোমার জন্য যে টাকাটা রেখেছে জমা, যখন এখন তুমি বাচ্চা মেয়ে নিশ্চয় আছো, যখন তোমার বয়স 18 বছর হবে, তখন তুমিও তোমার দিদির মতোই 1,20,000 টাকা, 1,20,000 টাকা তুমি পাবে। এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে দেখো, প্রশ্ন অনুযায়ী নিশ্চয়ই চিত্র টাফ নয়, খুবই সহজ সরল চিত্র। এই হচ্ছে রথিনবাবু, যার দুই মেয়ে, একটা বড় মেয়ে, একটা ছোট মেয়ে। যে কোনো বাবা কি করে? তার মেয়েদের জন্য, ছেলে মেয়েদের জন্য, ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখে। তো ঠিক রথিনবাবুও কি করেছেন? উনি ব্যাংকে বড় মেয়ে এবং ছোট মেয়ের জন্য কিছু টাকা সঞ্চিত করে রেখেছেন, জমা করেছেন। একটা শর্ত ছিল কি, যখন বড় মেয়ের বয়স 18 বছর আর ছোট মেয়ের বয়স 18 বছর, তখন দুজনেই কিন্তু সমান সমান টাকা পাচ্ছে। এও 1,20,000 টাকা, ওও 1,20,000 টাকা। প্রশ্নে বলে দিয়েছে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার কত বলেছে? 10%। অর্থাৎ এরকম ব্যাপারটা, ব্যাংক বলছে আপনি যদি 100 টাকা জমা রাখেন বড় মেয়ের জন্য,
তাহলে 1 বছর যখন হবে তখন আপনার বড় মেয়েকে আমি এক্সট্রা 10 টাকা, 10% মানে কি 100 টাকার মধ্যে 10 টাকা আপনার মেয়েকে এক্সট্রা দেব। অর্থাৎ আপনি যদি বড় মেয়ের জন্য 100 টাকা জমা রাখেন তাহলে 10% যদি বৃদ্ধি পায়, 10% ইন্টারেস্ট, 100 টাকার মধ্যে 10 টাকা ইন্টারেস্ট যদি দিই তাহলে 1 বছর পর আপনার মেয়েকে ঘুরিয়ে দেবো 100 টাকা প্লাস 10 টাকা, মানে 110 টাকা। যদি আপনি ছোট মেয়ের জন্য যদি 100 টাকা জমা রাখেন তাহলে 1 বছর যখন হবে তখন আমি আপনার ছোট মেয়েকেও 10 টাকা বেশি দেব, অর্থাৎ 110 টাকা। তো এই শর্তে কিন্তু রাজি হয়েছে, ভালো কথা। নেক্সট কি বলেছে, এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তার মানে এই যে বড় মেয়ে দেখতে পাচ্ছ, এই বড় মেয়ের বর্তমান বয়স, এই বড় মেয়ের বর্তমান বয়স 13 বছর। আর এই যে ছোট মেয়ে দেখতে পাচ্ছ, এর বর্তমান বয়স কত? 8 বছর। ক্লিয়ার? এটা বলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি মানে রথীন বাবু প্রত্যেকটি মেয়ের জন্য, অর্থাৎ বড় মেয়ের জন্য এবং ছোট মেয়ের জন্য কত টাকা জমা রেখেছেন। বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছেন আর ছোট মেয়ের জন্য কত টাকা জমা রেখেছেন। আচ্ছা, এই যে টাকাগুলো এটাই তো আসল, তাই না? তাই আমরা এক কাজ করি, আমরা বড় মেয়ের জন্য এবং ছোট মেয়ের জন্য আমরা হিসাব করি। কীরকম হিসাব দেখো, আসল পি ফর প্রিন্সিপাল আসল, টি ফর টাইম সময়, ক্লিয়ার? আসল সময়, সুদের হার, আসল সময় সুদের হার, আর আয় মানে কি মোট সুদ, ইন্টারেস্ট, মোট সুদ। আমরা সেই ছকটা তৈরি করে রাখলাম। এখন তোমরাই বলো বড় মেয়ের ক্ষেত্রে কি আসল কত? আরে ভাই, আসলটা তো চেয়েছে, তিনি প্রত্যেকটি মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, তার মানে কি কত টাকা জমা রাখছেন ব্যাংকে, আসলটা চেয়েছে, তাই ধরে নিচ্ছি এক্স টাকা। এবার নেক্সট সময়, এবার কাউন্ট করি টাইমটা কত। লক্ষ্য করো, 18 বছর না হলে তো বড় মেয়ে টাকা পাবে না, তার মানে ওকে ওয়েট করতে হচ্ছে কতক্ষণ, কতদিন বা কত বছর। বর্তমানে বয়স হচ্ছে 13 বছর, 18 বছরে টাকাটা পাবে, অর্থাৎ 18 থেকে 13 বাদ দিলে কি পাচ্ছি 5 বছর। তাহলে টাইম সমান কি 5 বছর। আর পার্সেন্ট, সুদের হার কত? ব্যাংক বলছে 10%, তাহলে আমরা আর পার্সেন্ট মানে কত পাচ্ছি 10%। তো এখানে যেহেতু দুটো কেস রয়েছে না, তাই দুটো কেস যাতে তোমরা সহজে বুঝতে পারো, সেপারেট করতে পারো, তাই আমি P1, T1, R1, I1 নাম দিলাম। তাহলে ওর ক্ষেত্রে P2, I2, R2, T2 নাম দিতে পারবো। তাহলে I1 মানে কত? ইন্টারেস্টের ফর্মুলা কি হবে তোমরা সবাই জানো, P ইন্টু T ইন্টু R বাই কত 100, কিন্তু আমরা প্রত্যেককে P1, T1, R1 নাম দিয়েছি। যখন ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার সময় কি পাচ্ছি, P1 এর মান x, T1 এর মান 5, R1 এর মান 10 বাই কত, বাই হচ্ছে 100। আমরা এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত, 10 আর 100 এর একটা শূন্য কেটে যাবে, অর্থাৎ x/2 এত টাকা। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পারলে। এখন আমাদের নেক্সট কাজ কি? এবার আমাদের নেক্সট কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীরকম দেখো, যখন 18 বছর হবে বড় মেয়ে, তখন ব্যাংক কত টাকা রিটার্ন করছে বড় মেয়েকে, এত টাকা। আচ্ছা তোমরাই বলো, ব্যাংক যে অ্যামাউন্টটা ফেরত দিচ্ছে সেই টাকাটা শুধু কি আসল? যদি আসল হয় তাহলে ওর বাবা বাড়ির মধ্যে কোথাও গর্ত করে টাকাটা রেখে দিত,
ঠিক কিনা? কিন্তু এরকম তো না, ব্যাংক বলছে যে বাবু আপনি তো টাকাটা জমা দিয়েছেন, যখন আমি রিটার্ন করব ও তো সুদ পাচ্ছে, তার মানে ওই টাকাটা কিন্তু বেড়েছে, যে টাকাটা দেওয়া হয়েছে ওই টাকাটা বেড়ে ও পেয়েছে, টাকাটা বৃদ্ধি পেয়ে পেয়েছে মানে কি, তার মানে এই অ্যামাউন্টটা হচ্ছে আসল প্লাস কি, আসল প্লাস সুদ মিলে এত টাকা পেয়েছে, তাই না? আসল আর 10% সুদ বৃদ্ধি পেয়ে তবে ও এত টাকা পেয়েছে, অর্থাৎ এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আসলে কি সুদ আর আসলের টাকা। তো তোমরা দেখেই তো বুঝতে পারছো যে এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আসল হচ্ছে এক্স টাকা আর সুদ কত, x/2 টাকা। তাহলে এই টাকাটা যোগ করলে আসল প্লাস সুদ এটা সমান কত, এটা সমান পুরো টাকাটা, অর্থাৎ 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে আমরা একটু যদি সমাধান করি পাচ্ছি কত, 3x/2 সমান কত, সমান 1,20,000। এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে 3 4 12 আর 4টে 0, বজ্রগুণন করলে আমরা কি পাচ্ছি, x = 4 দুগুণে 8, অর্থাৎ 80,000 টাকা। অর্থাৎ আমরা বুঝে গেলাম কি, আমরা বুঝে গেলাম যে রথীনবাবু বড় মেয়ের জন্য, রথীনবাবু তার বড় মেয়ের জন্য ব্যাংকে একটু আগে কি বলেছিলাম, এক্স টাকা জমা রেখেছিলেন, কিন্তু এক্সের মান কত পেলাম, 80,000, 80,000 টাকা। তার মানে রথীনবাবু তার বড় মেয়ের জন্য ব্যাংকে 80,000 টাকা জমা রেখেছেন। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল, একটা কেস হয়ে গেল। এবার পড়ে আছে অপর আরেকটি কেস, দেখা যাক এর ক্ষেত্রে কি হয়। আমরা একই রকমভাবে কি বলবো, ছোট মেয়ের জন্য P2 মানে আসল, T2 অর্থাৎ সময়, আর 2% মানে সুদের হার, I2 অর্থাৎ মোট সুদ কত ক্যালকুলেট করি। লক্ষ্য করো, যেহেতু এখানেও বলেছে আসলটা কত, তাই আমি ধরে নিচ্ছি এই আসলটা y টাকা, তাহলে আমরা ধরে নিচ্ছি y টাকা। T2 মানে কি, টাইম। দেখো তো কবে টাকাটা পাবে ছোট মেয়ে, এখন তো বর্তমান বয়স 8 বছর, 18 বছর না হলে এই টাকাটা পাবে না। তার মানে ছোট মেয়েকে ওয়েট করতে হবে আরও 10 বছর। ভাবো এখন বর্তমান বয়স 8 বছর, 18 বছর হলে টাকাটা পাবে। তার মানে 18 - 8 সমান 10 বছর। আর পার্সেন্ট, আর 2%, আরে ভাই ব্যাংক তো একই, ওই কারণে সুদের হারও 10% হবে, কারণ এরকম তো না আলাদা আলাদা ব্যাংকে টাকা রেখেছে, সেম ব্যাংকে, তাই আর 2% মানেও 10%। তাহলে I2 কত হবে, সূত্র কি, T2 ইন্টু R2 বাই কত 100। যদি মানগুলো পুট করি, P2 মানে কত y ইন্টু T2 মানে 10 ইন্টু R2 মানে কি 10 বাই কত 100। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি y, তার মানে y টাকা। এখন আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা নিজেরাই বলো, এই যে 18 বছর পর, 18 বছর হলে ছোট মেয়ের বয়স যদি যখন 18 বছর হবে, তখন ব্যাংক যে ওকে টাকাটা দিচ্ছে, ওই টাকাটা শুধু কি আসল, নিশ্চয় আসল না, ব্যাংক আসল আর সুদ মিলিয়ে বলছে ভাই টাকাটা নে। তার মানে ছোট মেয়ের ক্ষেত্রে আসল আর সুদ মিলিয়ে বলছে বাবু ধর তোর টাকাটা। তাহলে আমরা এখানে আর একটা তথ্য পাচ্ছি কি, এখন আসল কত y টাকা প্লাস সুদ কত পেয়েছি y টাকা, যোগ করে টোটাল কত পাচ্ছি 1,20,000 টাকা।
এবার আমরা সমাধান করি। তাহলে কি পাচ্ছি, বা 2y সমান কত, 1,20,000। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি 60,000। তার মানে ওয়াইয়ের মান 60,000। তাহলে লক্ষ্য করো, আমরা যখনই ওয়াইয়ের মান 60,000 পেলাম, তার মানে কি P2 মানে তো ওয়াই, অর্থাৎ ছোট মেয়ের ক্ষেত্রে যে আসল, সে আসল কত, 60,000 টাকা। অর্থাৎ বুঝে গেলাম যে রথিন বাবু ছোট মেয়ের জন্য ওয়াই মানে কি 60,000 টাকা, 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তো এই হলো আমাদের এই প্রবলেমটির সলিউশন। অঙ্কটি বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার দেখো পরবর্তী অঙ্ক। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে। অঙ্কটি সলভ করার আগেই প্রথমে প্রশ্নটিকে পড়ে নিই, তারপর এর টেকনিক, কনসেপ্ট, ট্রিক্স চিত্র সহকারে আমি এই অঙ্কটির সমাধান তোমাদের দেখাচ্ছি। একদম মনের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতে চেয়েছে, কি নির্ণয় করব, কেমন করে নির্ণয় করব। তো চলো প্রথমে প্রশ্নটি পড়ে নিই। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? এই হচ্ছে প্রশ্ন। চলো এবার এই প্রশ্নটিকে আমরা একবার বুঝে নিই, তারপর চিত্র সহকারে তোমাদের দেখাবো। কে দীপুবাবু? উনি কি করছেন? একটা ব্যাংকে উনি টাকা জমা রাখতে চাইছেন। তাই যে ব্যাংকে উনি টাকা জমা রাখতে চাইছেন, ব্যাংকের কন্ডিশন হলো আমি ভাই 5% হারে কিন্তু সুদ দেব, বার্ষিক 5% হারে। অর্থাৎ ব্যাংক বলছে তুমি যদি আমার কাছে 100 টাকা জমা রাখো, তাহলে বছরের শেষে কিন্তু তোমাকে 5 টাকা বেশি ইন্টারেস্ট দেব। অর্থাৎ আমাকে 100 টাকা দিলে যখন বছর শেষ হবে তোমাকে আমি 105 টাকা দেব। তো এটাই বলছে ব্যাংক। ঠিক আছে, এই শর্তে রাজি হয়ে গেল কে? দীপুবাবু। যে বাহ, আমি 100 টাকা দেবো আর ব্যাংক আমাকে 1 বছর পর 105 টাকা দেবে, 5 টাকা বেশি দেবে। দীপুবাবু খুশি। এবার দীপুবাবু কি করছেন? উনি পাগলের মতন কাজ করছেন। আরে ভাই কি প্রয়োজন, একবারে টাকাটা দিয়ে দে, তা না। উনি বছরের প্রথমে 15,000 টাকা জমা রাখলেন। 3 মাস পর হঠাৎ বাড়িতে অভাব, লকডাউনে অবস্থা খারাপ। উনি কি করলেন? উনি 3,000 টাকা 3 মাস পর তুলে নিলেন। আবার যখন 3 মাস গেল, দেখছেন বাহ, অনলাইনের মাধ্যমে ভালো ইনকাম হচ্ছে, তখন ওনার কাছে টাকা বেশ ভালো আসলো। 3 মাস পর 8,000 টাকা আবার উনি জমা দিলেন ব্যাংকে। তাহলে বছরে যখন শেষ হবে তখন ব্যাংক থেকে উনি সুদে আসলে কত টাকা পাবেন, এটাই নির্ণয় করতে বলেছে এই অঙ্কটিতে। তো এখানে না যার উপর বেশি ফোকাস দেওয়া হচ্ছে তা হচ্ছে সময়। কারণ এই সময়টা যদি তুমি বুঝতে পেরে নাও, তাহলে এর আন্ডারে প্রত্যেকটা কাজ তুমি সহজে ভাঙতে পারবে। ওই জন্য আমি ফোকাস দিলাম কার উপর? সময়ের উপর। সময়। আচ্ছা দেখো, আমি যখন এই সময়ের উপর ফোকাস দিলাম, আমরা কি দেখতে পাচ্ছি? দীপুবাবু বছরের প্রথমে টাকা জমা দিচ্ছে আর বছরের শেষে টাকাটা কালেক্ট করছে। কি বললাম আবার মন দিয়ে শোনো, দীপুবাবু বছরের প্রথমে টাকা জমা দিচ্ছে আর বছরের শেষে টাকা কালেক্ট করছে। অর্থাৎ আমরা এটাকে ভাঙতে পারি এইভাবে সময়টিকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো আমি কেন জানুয়ারি থেকে ডিসেম্বর লিখলাম?
কারণ আমাকে প্রশ্নেই বলে দিয়েছে যে দীপুবাবু ব্যাংকে বছরের প্রথমে টাকা জমা করছে আর বছরের শেষে ওই বছরটারই শেষে টাকা পাচ্ছেন। তার মানে কি জানুয়ারিতে জমা দিলে ডিসেম্বরে পাচ্ছেন। তাহলে আমরা এই সময়ের রেসপেক্টে অঙ্কটিকে প্রথমে সাজিয়ে নিই। এবার কেমন করে সাজাচ্ছি সকলে এবার একটু মন দিয়ে ভালো করে লক্ষ্য করো। কি বলেছে এখানে? ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা রাখেন। ও তার মানে আমরা বুঝতে পারছি যে আসল কত, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে কত? 15,000 টাকা। 15,000 টাকা উনি জমা রেখেছেন। 15,000 টাকা, 1 টাকা 2 টাকা নয়, 15,000 টাকা। ব্যাস লিখে রাখলাম এত টাকা। এবার 3 মাস পর 3,000 টাকা উনি তুলে নেন। ও 3 মাস পর জানুয়ারি থাকলো, ফেব্রুয়ারি থাকলো, মার্চ থাকলো, এই 3 মাস অবধি এই অ্যামাউন্টটাই থাকলো। থাকার পর 3 মাস পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যখন পার হয়ে গেল 3,000 টাকা তুলে নেওয়া হলো। তার মানে 3,000 টাকা, কত টাকা? 3,000 টাকা। এই 3,000 টাকা কী করলো? তুলে নিল, মানে মাইনাস যা অ্যামাউন্ট ছিল 3 মাস পর 3,000 টাকা তুলে নিল। ভালো কথা, 3,000 টাকা তুলে নিলে কত পড়ে থাকে বলো তো? ছিল 15,000 টাকা, 3,000 টাকা তুলে নেওয়া হয়েছে। তাহলে 15,000 থেকে 3,000 বাদ দাও, পাচ্ছ কত? 12,000 টাকা। 12,000 টাকা। তার মানে এখন ব্যাংকে এত টাকা পড়ে আছে, ব্যাংকে জমা দিয়েছিল এত টাকা। 3 মাস পর 3,000 টাকা তুলে নিলে ব্যাংকেও টাকাটা কমে যাবে, মানে 12,000 টাকা পড়ে থাকবে। 15,000 থেকে 3,000 বাদ। এবার দেখো কীরকম পাগল মানুষ। আবার যখন 3 মাস হয়েছে না, ওনার কাছে কোনো ক্রমে টাকা এসছে, ভালো বেশ 8,000 টাকা আবার ব্যাংকে জমা করেছেন। কবে? 3 মাস পর। মানে টাকা তোলার 3 মাস পর 1 মাস, 2 মাস, 3 মাস, যখন 3 মাস পার হলো তখন উনি আবার 8,000 টাকা ব্যাংকে জমা করলেন। ও তার মানে এই 3 মাস যে অ্যামাউন্টটা ব্যাংকে ছিল তা 12,000 টাকা। যখনই 3 মাস পার হওয়ার পর উনি আবার কি করলেন? আবার 8,000 টাকা জমা করলেন, আবার 8,000 টাকা জমা করলেন। ক্লিয়ার? 8,000 টাকা প্লাস হয়ে গেল। এবার তোমরাই বলো, ব্যাংকের দিকে তাকাও, ব্যাংকের দিকে তাকিয়ে দেখছো ওর খাতায় জমা আছে 12,000 টাকা। যেহেতু 8,000 টাকা এক্সট্রা অ্যাড করলো পরের 3 মাস পর, ওই কারণে কি বুঝলাম? এবার কিন্তু বাকি সময়টাতে ওর টাকা কত হলো? 12,000 প্লাস 8,000 মানে কত? এর মানে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। ব্যাস, তাহলে আমরা নিশ্চয়ই এই ফান্ডাটা সহজে বুঝতে পারলাম। আরেকবার দেখে নাও কি বলতে চাইছি। ওই ব্যাংকের দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা রাখলো। তার মানে কি বছরের প্রথমে একদম 15,000 টাকা জমা করলো, 15,000 টাকা। কিন্তু কোনো কারণে ওনার প্রয়োজন পড়েছে, তাই 3 মাস টাকাটা রাখার পরেই 3 মাস পর উনি 3,000 টাকা তুলে নিয়েছেন। তো 3 মাস পর যদি 3,000 টাকা তুলে নেন, তার মানে কি এপ্রিল মাস থেকে পড়ে গেল ওর শোচনীয় অবস্থা, ব্যাংকের ব্যালেন্স কমে গেল। 3,000 টাকা তুললে ছিল 15,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিলে কত পড়ে থাকে? 12,000 টাকা। তার মানে 3,000 টাকা তুলে নেওয়ার পরে ওর ব্যাংকে পড়ে আছে 12,000 টাকা। আবার দিনকাল ভালো কেটেছে, 3 মাস পর আবার 8,000 টাকা অ্যাড করে দিয়েছে ব্যাংকে। তাহলে ওর তো ব্যাংকে খাতায় কারেন্ট ব্যালেন্স ছিল 12,000 টাকা। এবার যখন 8,000 টাকা অ্যাড করলো, তার মানে ওর বেড়ে গেল কত ব্যাংকের খাতায়? 20,000 টাকা। তার মানে ব্যাংকে বর্তমানে কত টাকা রয়েছে? 20,000 টাকা। তো আমরা এই যে আসল সময়ের রেসপেক্টে কেমন করে চেঞ্জ হলো তা দেখতে পেলাম। এবার আমাদের টার্গেট টাইম দেখি তো, কত সময়ের জন্য কত টাকা ব্যাংকে কিভাবে ছিল।
এই 3 মাসের জন্য ছিল 15,000 টাকা। তো 3 মাস মানে কত বছর বলতে পারবে? 3 মাস মানে দেখো 3 মাস মানে হচ্ছে 3/12 বছর, তাই না? 3 মাস মানে 3/12 বছর। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 3 মাস। 3 মাস মানে কত? 3 মাস মানে 3/12 বছর। একই রকমভাবে এক্ষেত্রে কত? এক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6, পরেরটার ক্ষেত্রে 6 মাস। 6 মাস মানে কত বছর? 6 মাস মানে 6/12 বছর। তাহলে আমরা টাইমটাও ক্যালকুলেট করে নিলাম। যখন সময় গণনা হয়ে গেল, এবার আমার টার্গেট কি? সুদের হার, R%, বার্ষিক সুদের হার। এই অ্যামাউন্টটা কোথায় জমা রাখছে? ব্যাংকে। আর ব্যাংক বলছে 5% সুদের হার। যেহেতু ব্যাংক একটাই, তাই আমরা প্রথম ক্ষেত্রেও ব্যাংক বলছে ভাই তুই যে অ্যামাউন্টটা রেখেছিস 5% সরল সুদের হারে, তুই টাকা তুলে নে, আমি রাগ করব না, আমার কিন্তু পার্সেন্টেজ একই থাকবে। তুই যদি টাকা আবার রাখিস তাও আমি খুশিও হব না, রাগও করব না, পার্সেন্টেজ একই থাকবে, সেম। তাহলে আমরা শতকরা সুদের হারটা পেয়ে গেলাম, বার্ষিক সুদের হার পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে না খুব সহজে মোট সুদ পেয়ে যাব। মোট সুদ পেয়ে যাব। মোট সুদ মানে ইন্টারেস্ট, যার ফর্মুলা কি? P/T/R/100, তাই না? এটা তো সূত্র। এবার যদি আমরা এই ফর্মুলায় ফেলি, তাহলে প্রত্যেকটা অংশের জন্য আমরা সুদ পেয়ে যাব। দেখো, প্রথম 3 মাসে ওর টাকা অন্য ছিল ব্যাংকে, তাই সুদ একরকম হবে। তাই সুদ কি হবে? দেখো, আই বা এক্ষেত্রে যে সুদ সমান হবে পি মানে কত? আসল কত? এখানে আসল হচ্ছে 15,000 টাকা, মানে 15,000 ইন্টু টি মানে কি? 3/12। তো এক কাজ করি, 3/12, আমি 12টাকে হরে লিখে দিই। কেমন? আমাকে তো হরেই লিখতে হবে, তাই 3/12, 3/12 হরে 12 লিখলাম। আচ্ছা, ইন্টু কি? আর এর মান কত? 5। আর হরে কত রয়েছে? অলরেডি হরে 100 আছে, তাই 100 লিখলাম। যদি তোমরা এটা কাটাকাটি করো, যদি ক্যালকুলেশন করো, তাহলে পাবে 187.5, 187.5 টাকা। ব্যাস, আমরা এই 3 মাসের জন্য এই আসলের দরুন সুদ পেয়ে গেলাম। এবার আমাদের টার্গেট এই ক্ষেত্রে সুদ কত হবে, কারণ ও কিন্তু ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে, আর ব্যাংক থেকে টাকা তুলে নিলে ব্যাংকের খাতায় তার অ্যামাউন্টটা কমে গেল, তখন নিশ্চয়ই তার সুদও কমে যাবে। দেখি না কত টাকা সুদ হয়। আবার সেই একই ফর্মুলা, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। আসল কত এখানে? আসল হচ্ছে 12,000 টাকা, 12,000 গুণ সময় কত? 3/12, তার মানে 3। আরে ভাই, আমাকে তো হরে 12 লিখতেই হবে, তাই 12 লিখলাম হরে, ইন্টু সুদের হার কত? 5%, অর্থাৎ 5। আর হরে কি জানি? 100। ব্যাস, এবার যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ দেখো তো। আমরা 100-র জন্য দুটো শূন্য ক্যান্সেল করলাম, 12 দিয়ে 120 কাটলে কত হচ্ছে? 10, 3 5 15, অর্থাৎ 150 টাকা। 150 টাকা। তাহলে আমরা লক্ষ্য করো দুটোর ক্ষেত্রে সুদ পেয়ে গেলাম। এবার তৃতীয় ক্ষেত্রে এর সুদ ক্যালকুলেট করি। এর সুদ কত হবে? সেম সুদের ফর্মুলা, আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। তাহলে আমরা এখানে আসল কত পাচ্ছি? আসল দেখতে পাচ্ছি 20,000 টাকা, কারণ ও 8,000 টাকা এক্সট্রা আবার অ্যাড করেছিল, তার টাকাটা বেড়ে গেছে ব্যাংকের খাতায়। 20,000 গুণ সময় কত? 6/12। আচ্ছা, 6 আর নিচে লিখছি কত? বাই 12।
ইন্টু ইন্টু 5%, তাই আর এর মানটা 5, কিন্তু হরে কত আছে অল টাইম 100। তাহলে এই যে দুটো শূন্য শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে কত হচ্ছে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 200 কাটলে কত হচ্ছে 100, তার মানে 5 গুণ 100 মানে কত 500 টাকা। তো লক্ষ্য করো আমরা কিন্তু আলটিমেটলি বছরের শেষে, দেখো এই যে বছরটা কমপ্লিট হলো, বছরের শেষে আমরা মোট সুদ কত তা কিন্তু বের করতে পেরে নেব। তাহলে বলো তো মোট সুদ কত হবে? মোট সুদ কত হবে? তাহলে মোট সুদ এত টাকা যোগ এত টাকা যোগ এত টাকা, তার মানে আমরা যোগ করলে কত পাচ্ছি 5.7, 8 প্লাস 5 কত হয় 13, আর এখানে 5, 6, 7, 8, 837.50, অর্থাৎ 837 টাকা 50 পয়সা, তাই না? তার মানে এত টাকা সুদ, এত টাকা পেলাম বছরের শেষে। কিন্তু এবার আমাদের কিন্তু এটা চাইনি, ওরা কি চেয়েছে বলো তো? বলেছে ওই বছরের শেষে, ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন কত টাকা? তো লক্ষ্য করো সুদে আসলে বলেছে, তার মানে কি আমরা আসলটাকে লিখব, আসল কত টাকা, আর আমরা সুদ লিখব, সুদ কত টাকা। ব্যাস যোগ করে যা পাবো অ্যান্সার কি হবে, অত টাকা অ্যান্সার হবে, তাই না? এই তো হচ্ছে তোমাদের অঙ্কটির অ্যান্সার। তো কি বললাম, ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। এখন দেখো আসল প্লাস সুদ, এখন আসলটা কত আর সুদটাই বা কত, তুমি তো দেখেই বুঝতে পারছো। আলটিমেটলি আমরা সুদ কত টাকা পেয়েছি, আমরা সুদ পেয়েছি 837.50 টাকা, আমরা সুদ পেয়ে গেছি। এখন আসল কত? অনেকে ভুলবশত আসল কি করে জানো, এই তিনটে আসল যোগ করে ফেলে, বাট না, তোমরা একটু খেয়াল করো চিত্রের মাধ্যমে, তাহলে তোমরা এখানে আসলটা কি হবে পারফেক্ট পুট করতে পারবে। কীরকম দেখো, ইনি হচ্ছেন দীপুবাবু, ক্লিয়ার? ইনি হচ্ছেন দীপুবাবু, উনি কোথায় টাকা জমা রেখেছেন? ব্যাংকে। এই হচ্ছে ব্যাংক, এই হচ্ছে ব্যাংক, এই ব্যাংকে উনি টাকা জমা রেখেছেন। কোন শর্তে জমা রেখেছেন? ব্যাংক বলছেন যে বার্ষিক 5% সরল সুদের হারে। এবার দীপুবাবু কিন্তু টাকাটা যখন জমা রাখছেন, যে টাকাটা জমা রাখছেন ওই টাকাটা কি আসলে ওই টাকাটাই হচ্ছে আসল, তাই না? ওই টাকায় আসল, যে অ্যামাউন্ট জমা রাখছেন দীপুবাবু ওই অ্যামাউন্ট কি আসল। কিন্তু প্রবলেমটা কি জানো, প্রথমে উনি 15,000 টাকা জমা রেখেছিলেন, ভালো কথা, ব্যাংক খুশি ছিল। কিন্তু 3 মাস পর 3,000 টাকা আবার তুলে নিয়েছেন। 3 মাস পর 3,000 টাকা তুললে 15,000 থেকে 3,000 বাদ দিলে টাকাটা কমে গেল, হয়ে গেল কি 12,000 টাকা। তাহলে আসলটা কি চেঞ্জ হয়ে গেল না? প্রথমে ওই ঘরটাতে কে বসেছিল 15,000 টাকা, এবার ওই ঘরটাতে কে বসছে 12,000 টাকা। আমাদের দরকার ফাইনাল আসল কত। এবার দেখো যখন আবার 3 মাস পার হয়েছে 8,000 টাকা অ্যাড করা হয়েছে, 8,000 টাকা যদি যোগ করা হয় তাহলে তাহলে এখানে অ্যামাউন্টটা বেড়ে কত হয়ে গেল 20,000 টাকা। তো লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি কখনো এখানে প্রথমে বসেছে 15,000 টাকা, তারপর টাকা তুলে নেওয়ার পর এখানে বসেছে কত 12,000 টাকা,
আবার টাকা অ্যাড করার পর এখানে বসেছে 20,000 টাকা। মানে ব্যাপারটা এরকম, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চেয়ারের মতন, কখনো এই মন্ত্রী বসছে, কখনো ওই মন্ত্রী বসছে। তো ঠিক আমরা কিন্তু দেখব বর্তমানে কত টাকা রয়েছে। যে টাকাটা রয়েছে ওটাই তো হচ্ছে অ্যাকচুয়াল আসল। এর মানে আমি এটাই বলতে চাইছি তোমাদের, আমার প্রিয় ভাই বোনেরা, যে ব্যাংক অত বুঝবে না। ব্যাংক লাস্টে বলবে, ভাই আমাকে তো তোকে টাকাটা ফেরত দিতে হবে, তুই যে টাকাটা আমাকে জমা দিয়েছিস আমি তো তোকে টাকাটা ফেরত দেবো ভাই। কিন্তু আমি যে তোকে টাকাটা ফেরত দেব, আমি নিশ্চয়ই সুদ আর আসল মিলিয়ে তো দেব। ফাইনালি পরিশেষে তোকে যে টাকাটা আমি ঘুরিয়ে দেব, তো আমার ব্যাংকের খাতায় যে টাকাটা দেখতে পাবো ওটাই তো তোকে ফেরত দেবো আগে, তারপর ইন্টারেস্ট তো দেবই। কিন্তু ব্যাংকের খাতাতে তোর নামে কত টাকা জমা আছে আলটিমেটলি পরিশেষে 1 বছর পর অ্যান্সার 20,000 টাকা। এটাই কিন্তু জমে আছে টাকা। দেখো, তাই ব্যাংক বলছে আমি বুঝি না যে কখন কোন অ্যামাউন্টটা ছিল, আমি এটাই বুঝি যখন আমি তোমাকে টাকাটা ফেরত দেব তখন আমার তো টার্গেট, আমি দেখব ব্যাংকের খাতায় তোমার নামে কত টাকা জমা আছে, ওটাই আসল। তো দেখতে পাচ্ছি আলটিমেটলি পরিশেষে সব কিছু বাদটা দিয়ে আলটিমেটলি 20,000 টাকা জমা রয়েছে। তার মানে কি? তার মানে তোমাকে 20,000 টাকাটা দেব, যে 20,000 টাকাটাই হচ্ছে কি প্রিন্সিপাল বা আসল। তার মানে আমরা বুঝে গেলাম যে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন কত টাকা, আসল যোগ সুদ। তার মানে এখানে আসলের এই যে মন্ত্রিত্ব পদ কে বসে আছে, 20,000 টাকা। তাই আমরা এই 20,000 টাকা লিখব এখানে, 20,000। এবার আমরা যদি এই 20,000 যোগ 837 টাকা 50 পয়সা যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? পাচ্ছি 2,837.50 টাকা বা 2,837 টাকা 50 পয়সা। এই হচ্ছে এই সমস্যাটার সমাধান। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটি। প্রথমে আমরা অঙ্কটিকে সুন্দর করে পড়ে নিই, তারপর অঙ্কর গল্পটিকে বুঝে আমরা এর সমাধান করি। কি বলেছে অঙ্কটি? রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? দেখো, আমরা প্রশ্নটি তো পড়লাম, এবার এর গল্পটি বুঝে নিই। রেখা দিদি, ওনার কাছে টোটাল টাকা রয়েছে 10,000। উনি কি ঠিক করলেন? উনি ভাবলেন এই 10,000 টাকা যদি আমি বালিশের নিচে রেখে দিই, থোড়াই কি তার শাখা প্রশাখা আছে নাকি যে টাকাটা গাছের মতন ফুল ফল দেবে? নিশ্চয় না। তাই উনি ঠিক করলেন এই টাকাটা খাটাবো, কিন্তু বাইরের মার্কেটে যদি খাটানো যায় লস টস হয়ে গেলে সমস্যা। তাই উনি একটা বুদ্ধি অ্যাপ্লাই করলেন। কীরকম বুদ্ধি? ভাবলেন যে টাকাটা আমি বরং ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসি। এবার যে ভাবনা সেই কাজ। উনি 10,000 টাকার মধ্যে কিছু টাকা একটি ব্যাংকে জমা দিয়ে আসলেন, আর বাকি যে টাকা পড়ে থাকলো তা অন্য একটি ব্যাংকে জমা দিয়ে আসলেন একদম সেই দিনই, একই দিনেই। এরকম না যে আজকে একটা ব্যাংকে জমা দিলেন তো 5 দিন পর অন্য একটা ব্যাংকে জমা দিলেন, এরকম না। কিন্তু আজকেই একটা ব্যাংকে জমা দিলে আজকেই অন্য একটা ব্যাংকে বাকি টাকা জমা দিয়ে আসলেন। এবার শর্ত কী হলো ব্যাংকের? ব্যাংক যেহেতু আলাদা তাই ব্যাংকের শর্তও আলাদা। এই ব্যাংক বলছে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার কন্ডিশন হচ্ছে বার্ষিক সরল সুদের হার 6%। অর্থাৎ আপনি যদি আমার কাছে 100 টাকা জমা রাখেন, যখন বছর শেষ হবে আপনাকে আমি 6 টাকা এক্সট্রা বেশি দেব, ইন্টারেস্ট মাত্র 6 টাকা দেব 1 বছরে 100 টাকার জন্য। ঠিক একই রকমভাবে অন্য একটা ব্যাংকের সঙ্গে যখন কথা বলছে তখন ওই ব্যাংক বলছে ওই ব্যাংক 6% দেবে, আচ্ছা ঠিক আছে,
আপনি যদি আমার কাছে রাখেন টাকা তাহলে আপনাকে 7% সুদ দেব। অর্থাৎ অর্থাৎ আপনি যদি আমার কাছে 100 টাকা জমা রাখেন, বছর যখনই শেষ হবে তখনই আপনাকে 7 টাকা এক্সট্রা চার্জ দেব, মানে ইন্টারেস্ট 7 টাকা দেব, মানে ঘুরিয়ে আপনি 107 টাকা পাবেন, কারণ 100 টাকা তো আপনার আসল। বলুন কি বলছেন? এবার রেখা দিদি ভাবছে যে একটা ব্যাংকে আমি টাকা জমা রাখলে 6% সুদ দেবে, আর একটা ব্যাংকে টাকা জমা রাখলে 7% সরল সুদের হারে সুদ দেবে। তাহলে কি করা যায়? এক কাজ করি, দুটো ব্যাংকেই টাকা রাখি। উনি বুদ্ধি করে দুটো ব্যাংকেই টাকা রাখলেন। এবার যখন 2 বছর পার হলো তখন তিনি দেখছেন, বাহ, দুটো ব্যাংক বলছে আসুন 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 টাকা নিয়ে যান। এবার এবার রেখা দিদি উনি কত টাকা জমা দিয়েছিলেন ওটা দেখার দরকার নেই, উনি দেখলেন না, কারণ ওটা তো প্রাপ্য। কিন্তু ইন্টারেস্ট কত পেলেন, ওটাতে ওনার ইন্টারেস্ট আরও বেড়ে গেল। দেখছেন যে এই ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আর ওই ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পেলেন, ওই ইন্টারেস্ট মানে সুদ পেলেন, ওই সুদ দুটো যখন যোগ করছেন দেখছেন টোটাল 1280 টাকা। মানে 10,000 টাকা ব্যাংকে রাখার পর 2 বছর পর যখন উনি দেখছেন তখন দেখছেন যে সুদ অর্থাৎ ইন্টারেস্ট টোটাল কত হয়েছে, 1280 টাকা। এখন প্রশ্নে এটা জানতে চেয়েছে যে উনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন। চলো এবার অঙ্কটিকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। তো ধরে নাও ইনি হচ্ছেন রেখা দিদি, আচ্ছা, এই রেখা দিদির কাছে টোটাল কত টাকা রয়েছে সঞ্চিত? 10,000 টাকা। 10,000 টাকা সঞ্চিত রয়েছে, এত টাকা। উনি কি করলেন, উনি এই 10,000 টাকার মধ্যে কিছু টাকা একটি ব্যাংকে আর বাকি টাকা অন্য একটি ব্যাংকে জমা দিলেন একই দিনে। তার মানে উনি ওই 10,000 টাকার মধ্যে কিছু টাকা 10,000 টাকার মধ্যে কিছু টাকা একটা ব্যাংকে জমা দিলেন। ধরে নাও এটি একটি ব্যাংক, এই ব্যাংকে জমা দিলেন এবং বাকি যে টাকা, বাকি টাকা অন্য একটি ব্যাংকে জমা দিলেন। বাকি টাকা বলতে দেখব কত টাকা হয়, অন্য একটি ব্যাংকে জমা দিলেন। ধরে নাও এটা অন্য একটা ব্যাংক, এটি অন্য একটা ব্যাংক, তো এই ব্যাংকে উনি জমা দিলেন। এবার আমি পরের পোর্শনটা পড়তে যাওয়ার আগেই একটু বলে নেওয়া ভালো যে আমরা এখানে কি লিখব। আচ্ছা তোমরাই বলো, ধরে নাও এটি একটি খুঁটি, এই খুঁটির দৈর্ঘ্য হচ্ছে টোটাল 10 সেন্টিমিটার। এখন তোমরাই বলো, যদি এইটুকুটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে বাকিটা কত হবে? নিশ্চয়ই বাকিটা হবে 7 সেন্টিমিটার, তাই না? বাকিটা হবে 7 সেন্টিমিটার। স্যার এই 7 সেন্টিমিটার কী করে পেলেন? টোটালটা থেকে আমরা 3 বাদ দিয়ে দিলাম, টোটাল থেকে অর্থাৎ 10 থেকে আমরা 3 বাদ দিলাম, তবেই না বাকিটা পেলে। ঠিক একই রকমভাবে বলি, যদি এইটুকুটা এক্স হয় তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে 10 মাইনাস এক্স, তবেই না 10 মাইনাস এক্স আর এক্স অ্যাড করলে টোটালটা পেয়ে যাব। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে কি আমাদের ফান্ডা। আমি কেন বলতে চাইছি, কারণ হচ্ছে লক্ষ্য করো টোটাল এখানে কত টাকা বলেছে, 10,000 টাকা। ধরে নাও এই পুরো টাকাটা হচ্ছে 10,000 টাকা, এই পুরো টাকাটা হচ্ছে 10,000 টাকা। এবার এই 10,000 টাকার মধ্যে যদি এক্স টাকা যদি এই ব্যাংকে রাখে তাহলে বাকি টাকা কত হবে? নিশ্চয়ই টোটাল কত টাকা ছিল? 10,000 টাকা ছিল, সেখান থেকে কত বাদ যাবে? এক্স টাকা বাদ যাবে, তাহলে এই টাকাটা ওই ব্যাংকে রেখেছে। তো আমি এটাই বললাম যে ওই 10,000 টাকার মধ্যে যদি এক্স টাকা এই ব্যাংকে রাখে তাহলে বাকি টাকা মানে 10,000 মানে টোটাল টাকা থেকে বাদ যাচ্ছে কি এক্স।
তাহলে এত টাকা ওই ব্যাংকে জমা রেখেছেন। এবার ব্যাংক বলছে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের শর্ত আছে। কীরকম শর্ত? যদি আপনি এই ব্যাংকে রাখেন তাহলে বার্ষিক সরল সুদের হার 6%, অর্থাৎ অর্থাৎ আর কত 6%। একই রকমভাবে ওই ক্ষেত্রেও কি, ওই ক্ষেত্রেও বার্ষিক সুদের হার কত বলেছে? 7%। ক্লিয়ার? তো আমরা কি দেখলাম? এই ক্ষেত্রে বার্ষিক সুদের হার সমান 6%, আর ওই ক্ষেত্রে বার্ষিক সুদের হার 7%। এবার কি করা হয়েছে? 2 বছর পর, 1 বছর নয় কিন্তু 2 বছর পর তিনি সুদ বাবদ এত টাকা পান। তো আমি ওটা বলছি না, যখন 2 বছর হচ্ছে তখন কিন্তু ওনার খুব আনন্দের দিন। কেন? কারণ উনি 2 বছর পর টাকা ফেরত পাচ্ছেন। তো 2 বছর পর রেখা দিদি উনি কি পাচ্ছেন? উনি এই ব্যাংক থেকে টাকা ফেরত পাচ্ছেন। আবার একই রকমভাবে 2 বছর পর ওই ব্যাংক কিন্তু ওনাকে টাকা ফেরত দিচ্ছেন। কত আনন্দের দিন, তাই না? টাকা ফেরত দিচ্ছেন। আচ্ছা, যদি 2 বছর পর এটাও 2 বছর পর, এখন তোমরাই বলো 2 বছর পর যখন ব্যাংক টাকা দেবে, শুধু কি ইন্টারেস্ট দেবে কিংবা শুধু কি আসলটাই দেবে? এটা তো না, আসল আর সুদ মিক্সচার করে দেবে। তার মানে যখন 2 বছর পার হবে তখন এই ব্যাংক বলবে যে আচ্ছা, আপনি আমাকে X টাকা দিয়েছেন সেটাও নিন, আর আমাদের শর্ত অনুযায়ী আপনাকে কিছু ইন্টারেস্টও দেব। তার মানে 2 বছর পর রেখা দিদি আসল তো পাবেই, পাশাপাশি সুদও পাবে, তাই না? এই ব্যাংক থেকে ঠিক একই রকমভাবে ওই ব্যাংকের ক্ষেত্রেও তাই। এই ব্যাংকের ক্ষেত্রেও কি, এই ব্যাংকের ক্ষেত্রেও বলা হচ্ছে যে 2 বছর পর আপনি আসলও পাবেন, পাশাপাশি আপনি সুদও পাবেন। ক্লিয়ার? একসঙ্গে দেওয়া হবে। এবার প্রশ্নে কি বলেছে জানো? প্রশ্নে বলেছে যে যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান। ও, তার মানে উনি সুদ বাবদ, শুধুমাত্র সুদ বাবদ উনি কত টাকা পাচ্ছেন? সুদ বাবদ টোটাল সুদ যোগ করে উনি পাচ্ছেন হচ্ছে কত? 1280 টাকা, শুধুমাত্র সুদ। তাহলে এক কাজ করি, এই ক্ষেত্রে সুদের ফর্মুলা অনুযায়ী সুদটা ক্যালকুলেট করি। তোমরা কি জানো? আমরা সূত্র জানি আই সমান সুদ সমান ইন্টারেস্ট সমান পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100। এটা আমরা ফর্মুলা জানি। তো এই ফর্মুলাকে কেন্দ্র করে আমি এর সুদটা বের করি। এই ব্যাংকের ক্ষেত্রে আসল কত? আসল হচ্ছে X টাকা, সময় কত? 2 বছর, সুদের হার কত? 6%, মানে 6 বাই টোটালটা কত? 100। একই রকমভাবে এই ক্ষেত্রে সুদ কত? একই রকমভাবে বলি আসল কত? এখানে আসল হচ্ছে 10,000 মাইনাস এক্স আসল ইন্টু সময় কত? 2 বছর, সুদের হার কত? 7%-এর 7, আর হরে কত? 100। তাহলে দেখো কি করলাম, এই ব্যাংক থেকে পাওয়া সুদ আর ওই ব্যাংক থেকে পাওয়া সুদ, ওই মোট সুদ কত? এত টাকা। উনি এত টাকা 2 বছর পর কিন্তু সুদ হিসাবে পেলেন, সুদ বাবদ পেলেন। এখন প্রশ্ন এটাই যে উনি কোন কোন ব্যাংকে কত টাকা করে রেখেছিলেন। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলেই আমরা যদি এক্সের মান পেয়ে যাই তাহলে আমরা এই ব্যাংকে কত টাকা জমা রেখেছিল সেটাও পেয়ে যাব, এবং এক্সের মান পুট করলেই এই ব্যাংকে উনি কত টাকা জমা রেখেছিলেন এটাও পেয়ে যাব।
তো ক্যালকুলেশন করবে কি করে? ক্যালকুলেশন করার যে টেকনিক তা হচ্ছে, আমরা হরে দেখতে পাচ্ছি 100 100, তাই না? প্রত্যেকটা পদকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা, যদি আমরা এই অংশটিকে 100 দিয়ে গুণ করি তাহলে কি হয় বলো তো? হরের 100টা কাটা পড়ে যাবে, তো 6 দুগুণে 12, শুধুমাত্র পড়ে থাকবে 12x। যাক, একই রকমভাবে আমি যদি এই পুরো অংশটিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 100 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? 100 দিয়ে গুণ করলে 100 আর হরের 100 কেটে যাবে। যদি হরের 100 না থাকে, কেটে যায়, তাহলে কি পাচ্ছি বলো তো? 7 দুগুণে 14, তাই না? তার মানে 14, তারপর 1 2 3 4, 4টে শূন্য। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে? 1,40,000 মাইনাস 7 দুগুণে 14, মানে 14x সমান, আর একে 100 দিয়ে গুণ করো, প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করলাম, একে 100 দিয়ে গুণ করলে কত হবে? 2 শূন্য। ব্যাস, তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন নিয়ে যেতে পারি, করতে পারি। বা এবারে আমরা প্রত্যেকটি রাশিমালাকে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6x প্লাস 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14 আর 4টে শূন্য। 2 দিয়ে ভাগ করলে 7x, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 0 0 0। ব্যাস, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি এখান থেকে? 6x মাইনাস 7x, অর্থাৎ মাইনাস এক্স সমান, যদি আমরা এখান থেকে এটা বাদ দিই তাহলে কত পাচ্ছি? মাইনাস 6,000, তাই তো? মাইনাস 6,000। তাহলে আমরা এখান থেকে x সমান কত পাচ্ছি? এখান থেকে আমরা x সমান পাচ্ছি 6,000। তাহলে দেখো আমরা কত সহজে আমরা x এর মান পেয়ে গেলাম। আর x এর মান পাওয়া মানেই আমি সহজে বুঝে গেলাম যে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার 6%, সেই ব্যাংকে তিনি জমা রাখেন 6,000 টাকা, এবং অপর আরেকটি ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকের বার্ষিক সুদের হার 7%, সেই ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। তাহলে লিখি, যে ব্যাংকের বার্ষিক সুদের হার 6%, সেই ব্যাংকে জমা রাখেন 6,000 টাকা, এবং অপর ব্যাংকে রাখেন, এবং অপর ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস 6,000। কেমন করে? 10,000 মাইনাস এক্স, এক্স মানে তো 6,000, তো 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। ব্যাস, এই হলো তোমাদের এই সমস্যাটির সমাধান। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট প্রশ্ন। প্রথমে আমরা প্রশ্নটিকে পড়ে নিই, তারপর আমরা কনসেপ্ট এবং টেকনিক দিয়ে এই প্রবলেমটাকে সলভ করি। কি রয়েছে প্রশ্নটি? প্রশ্নে বলা হয়েছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। আমরা প্রথমে অঙ্কটিকে এবার বুঝে নিই, কি বলতে চেয়েছে অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে, একই সময়ে দুইজন, একজনের নাম কি? অমল রায়, আর অপরজনের নাম কি? পশুপতি ঘোষ।
এই দুই ব্যক্তির মধ্যে অমল রায় উনি ব্যাংকে 2000 টাকা জমা রেখেছেন, আর পশুপতি ঘোষ উনি পোস্ট অফিসে, উনি ব্যাংকে নয় কিন্তু উনি পোস্ট অফিসে 2000 টাকা জমা রেখেছেন। মানে কম্পিটিশান, কে কোথায় রাখতে পারে। 3 বছর যখন হয়েছে তখন অমল রায় উনি সুদ সমেত, এর মানে কি যা জমা রেখেছেন তার সঙ্গে ইন্টারেস্ট যোগ করে কত 2360 টাকা পাচ্ছেন। এবং পশুপতি ঘোষ যিনি পোস্ট অফিসে টাকা রেখেছিলেন উনিও একদম সুদ সমেত, ইন্টারেস্ট সমেত, মানে আসল এবং সুদ সমেত উনি 2480 টাকা ফেরত পাচ্ছেন। এখন প্রশ্নে বলা হয়েছে ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক যে শতকরা সুদের হার তাদের অনুপাতটা কত, এই হচ্ছে প্রশ্নটি। এবারে আমরা ছবির মাধ্যমে থিওরিটি বুঝে নিই এবং সেখান থেকে সলিউশনটা টেনে নিয়ে আসছি। কি বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। অর্থাৎ ধরে নিচ্ছি এটি হচ্ছে অমল রায়, এই ব্যক্তির নাম কি, এই ব্যক্তির নাম অমল রায়। উনি কত টাকা, 2000 টাকা, উনি 2000 টাকা ব্যাংকে জমা রেখেছেন। 2000 টাকা জমা রেখেছেন কোথায়, ব্যাংকে। ধরে নাও এটি হচ্ছে ব্যাংক। অপরদিকে পশুপতি ঘোষ, ধরে নাও ইনি হচ্ছেন পশুপতি ঘোষ। ইনি পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন, ইনি 2000 টাকা জমা রাখেন পোস্ট অফিসে, 2000 টাকা জমা রাখেন কোথায়, পোস্ট অফিসে। তার মানে দুইজন দুই জায়গায় টাকা রেখেছে, সেম পরিমাণ টাকা, তাই না। এটা হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস। এবার নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে এরকম যে 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে এত টাকা ও এত টাকা ফেরত পান। অর্থাৎ অমল রায় উনি ফেরত পান, অমল রায় উনি সুদ সমেত 3 বছর পর এত টাকা ফেরত পান। তাহলে দেখো অমল রায় ওনাকে ফেরত দেওয়া হচ্ছে, কে ফেরত দিচ্ছে, ব্যাংক। কি ফেরত দিচ্ছে, এত টাকা সুদ সমেত। তার মানে আমরা বুঝে গেলাম অমল রায় ফেরত পেয়েছেন 2360 টাকা, 2360 টাকা সুদে আসলে। তার মানে এই যে টাকাটা না 3 বছর পর, কিন্তু 3 বছর পর। তাহলে বলতে পারবে এই যে টাকাটা, এই টাকাটা আসলে কি, এই টাকাটা হচ্ছে আসল এবং সুদ। তার মানে আমরা লিখতে পারি এই টাকাটা হচ্ছে, টাকার পরিচয় আসল যোগ সুদ। তাহলে সুদে আসলে এত টাকা ফেরত পাচ্ছে। অপরদিকে পশুপতি ঘোষ উনি 2000 টাকা যে পোস্ট অফিসে জমা রেখেছেন, 3 বছর পর পোস্ট অফিস কিন্তু সুদে আসলে ওনাকে ফেরত দিচ্ছেন কত টাকা, 2480 টাকা। তার মানে পোস্ট অফিস পশুপতি ঘোষকে ফেরত দিচ্ছে কত টাকা, পশুপতি ঘোষকে
ফেরত দিচ্ছে 2480 টাকা। নিশ্চয়ই ফেরত যখন দিচ্ছে তখন সুদে আসলে ফেরত দেবে, তাই না? তো 3 বছর পর পশুপতি ঘোষ সুদে আসলে এত টাকা ফেরত পাচ্ছে। তার মানে এই যে টাকাটা, এটা কি আসল প্লাস সুদ, আসল যোগ সুদ, তাহলে এটা সমান এত টাকা। এবার লক্ষ্য করো, যখন আমাদের ছবি কমপ্লিট হয়ে গেল, আমাদের এই দুটো লাইন পড়ে দেখো খুব সহজ, কিন্তু খুব টাফ নয়। কি বলেছে? অমল রায় ব্যাংকে এত টাকা জমা রাখছে, তাহলে অমল রায় 3 বছর পর সুদে আসলে ব্যাংকের কাছ থেকে এত টাকা পাবে। অনুরূপে আমরা বলতে পারি পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা রাখলে 3 বছর পর সুদে আসলে এত টাকা পাচ্ছে। এখন আমাদের কাজ কি? প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক শতকরা সুদের হারের যে অনুপাত, সে অনুপাতটা কত? তো এক কাজ করি, আচ্ছা এখানে আসল কত বলা রয়েছে? এখানে আসল দেওয়া রয়েছে 2000 টাকা। এবারে আমরা এখানে সুদ ক্যালকুলেশন করি। সুদের ফর্মুলা কি? আমরা জানি আই ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো আমরা এখানে কি করব? আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। আসল কত? আসল হচ্ছে 2000 ইন্টু সময় কত? সময় 3 বছর ইন্টু সুদের হার কত জানি না, তাই এক কাজ করি, ব্যাংক বলছে আমি আর 1% হারে সুদ দেব, তাহলে R1। আর হরে কি লিখব? হরে লিখব 100। তাহলে এটা সমান কত? এটা সমান 2360। তাহলে আমরা এক কাজ করি, এটাকে ক্যালকুলেশন করে নিই, বা এখান থেকে দুটো শূন্য যদি ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি 3 ইন্টু 20 মানে 60, 60 ইন্টু R1 সমান কত? সমান 2360 মাইনাস 2000 অর্থাৎ 360। তাহলে এখান থেকে আমরা R1 কত পাচ্ছি? আমরা R1 পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করে 6 পাচ্ছি। ঠিক একই রকমভাবে আমরা এটা ক্যালকুলেশন করি। কীরকম? দেখো আসল কত রয়েছে? আসল রয়েছে 2000 টাকা প্লাস সুদ বের করার টেকনিকটা কি? আসল গুণ সময় গুণ সুদের হার, কিন্তু পোস্ট অফিসে সুদের হার ধরে নিচ্ছি R2%। তাহলে কি হবে? আসল মানে 2000 গুণ সময় কত? 3 বছর গুণ সুদের হার কত? R2, টোটালটার বাই 100। তাহলে এটা সমান কত? এটা সমান 2480। এবারে আমরা যদি ক্যালকুলেশন করি তো দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 3 দুগুণে 6, 60 ইন্টু R2 সমান 2480 মাইনাস 2000 অর্থাৎ 480। তাহলে এখান থেকে আমরা R2-র মান খুব সহজে পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? 6 7 42, 6 8 48, 8, অর্থাৎ R2-র মান পেলাম 8। আর যখনই আমি R1 R2 পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বলতে পারি যে ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 6%। কি বলবো? ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট? 6%। ঠিক একই রকমভাবে বলতে পারি আমরা কার ক্ষেত্রে? পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে
বার্ষিক সরল সুদের হার 8%। আর যখনই আমরা দুই ক্ষেত্রেই সরল সুদের হার পেয়ে গেলাম, সুতরাং আমরা কি বলবো? নির্ণেয় অনুপাত। সুতরাং ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের যে অনুপাত সেটা কত? 6:8, তাই না? তার মানে আমরা কনক্লুশনে কি লিখতে পারি? সুতরাং ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? সমান 6:8, অর্থাৎ R1:R2 6:8। আমরা যদি কাটাকাটি করি 6:8 মানে কি? 6/8। তো 6/8 যদি কাটাকাটি করো তা আলটিমেটলি কী পড়ে থাকবে? 3:4। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই উত্তরটি বুঝতে পারলে। তাহলে এবার দেখো পরের অঙ্ক। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে অঙ্কটিতে। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিই, তারপর আমরা সহজ কৌশলে আমরা অঙ্কটিকে সমাধান করছি। প্রশ্নে বলা হয়েছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করেন? দেখো এই প্রবলেমটিকে কোন টেকনিকে সমাধান করবে। এবারে আমরা এক কাজ করি, অঙ্কটিকে সহজ কৌশলে বোঝার জন্য আমরা ছবি এঁকে নিই। এখানে দেখেই বুঝতে পারছি রহমত চাচা বাড়ি তৈরি করার জন্য এত % সরল সুদের হারে এত টাকা ব্যাংক থেকে ধার নেন। অর্থাৎ রহমত চাচার উদ্দেশ্য হচ্ছে বাড়ি তৈরি করা, তার জন্য টাকার প্রয়োজন, তাই তিনি ঠিক করলেন ব্যাংক থেকে টাকা নেবেন। তো সেই অনুযায়ী আমি যে ছবি আঁকি, ধরে নাও ইনি হচ্ছেন রহমত চাচা, আর এনার সঙ্গে বর্তমান সম্পর্ক হচ্ছে ব্যাংকের। কেন? কারণ ব্যাংক থেকে তিনি লোন পাবেন, তাই। তো রহমত চাচা এই যে ব্যাংক, এই ব্যাংক থেকে টাকা ধার নিতে চাইছেন, লোন নিতে চাইছেন। কিন্তু যখন ব্যাংকে তুমি লোন নিতে যাবে তখন কিন্তু ব্যাংক জানতে চাইবে তুমি কার উপর লোন নেবে। মানলাম আমি তোমাকে লোন দিলাম, যদি তুমি ফেরত দিতে না পারো তখন ব্যাংক কি করবে? তাই কোনো কিছুর উপর তো ব্যাংক লোন দেবে। তাই ব্যাংক বলল, চাচা রহমত চাচা আপনি কত টাকা নেবেন, নো প্রবলেম, আমি দিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে লোনটা কার উপরে দেব, কিসের উপরে দেবো লোন? কি আছে আপনার যে আপনাকে লোন দেবো আমি? তখন রহমত চাচা বলছে যে আমি একটা বাড়ি তৈরি করতে চাইছি, তো ওই কারণে লোন দরকার। আর বাড়ি তৈরি করব নিশ্চয়ই আমার নিজস্ব জায়গা আছে, ফর টেনশান নেই, আমার ল্যান্ড আছে, আমার জায়গা আছে, কোনো চিন্তা নেই, আপনি আমাকে নিশ্চিন্তে ধার দিতে পারেন। যদি বাই চান্স আমি আপনাকে শোধ দিতে না পারি তাহলে আমার যে ল্যান্ড, আমার জায়গাটা আপনি নিয়ে নিন। আর কোনো সমস্যা আছে কি? তখন ব্যাংক বলছে আমি জায়গা পেয়ে যাবো, ওহ আর তো টেনশানে নেই, ঠিক আছে, নো প্রবলেম, বলুন কত টাকা লোন নেবেন বলুন। তবে দাঁড়ান, আমার একটা শর্ত আছে, বুঝলেন রহমত চাচা? কী শর্ত? ব্যাংক বলছে আমার শর্ত হচ্ছে বার্ষিক যে সরল সুদের হার, অর্থাৎ R% কত? আর এর মানটা হচ্ছে 12%। এর মানে
এর মানে এটাই বলতে চাইছে ব্যাংক যে দেখুন রহমত চাচা, আপনি যদি আমার কাছ থেকে টাকা ধার নেন, নিশ্চয় আপনি তো টাকা আমাকে রিটার্ন করবেন। যখন রিটার্ন করবেন 1 বছর পর কিন্তু আমাকে 12 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। তার মানে আমি যদি আপনাকে 100 টাকা দিই, তাহলে আপনি কিন্তু ব্যাক করবেন কত? 112 টাকা। রহমত চাচা বলছে, নাই মামার থেকে কানা মামাই ভালো, টাকা তো নাই আমার কাছে, খালি ল্যান্ড পড়ে আছে। তো এক কাজ করি, আমি বরং লোন নিয়েই নিই বাড়ি ধরে, তারপর ব্রেন খাটিয়ে টাকা আয় করব, ঠিক আমি পেড করে দেবো। তো এই হচ্ছে রহমত চাচার টেকনিক বা টার্গেট। রহমত চাচা বলল, আচ্ছা আমার প্রয়োজন কত? আমার প্রয়োজন হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা আমার এই টাকাটা প্রয়োজন। ব্যাংক বলল, নিন, জান দিয়ে দিলাম। কিন্তু ব্যাংক বারবার মনে করিয়ে দিচ্ছে, দেখুন আপনি কিন্তু অবশ্যই আমাকে কিন্তু টি বছর পর, কখন? টি বছর পর। কেন টি বছর বললাম? কারণ প্রশ্নে কি বলেছে? ধার নেওয়ার কত বছর পরে, মানে কি টাইমটা বলে দেয়নি। তাই টি বছর পর ব্যাংককে টাকাটা সুদে আসলে ফেরত দেবে। আসল প্লাস সুদ সমেত টাকাটা ফেরত দেবে। কাকে ফেরত দেবে? ব্যাংককে ফেরত দেবে। ব্যাংক বলছে, আমার টেনশন নেই, আমি টাকা তোমাকে ধার দিয়ে দিয়েছি, কন্ডিশন ফেলে দিয়েছি আমার ভাই, টি বছর পর আমি আসল এবং সুদ যদি পেয়ে যাই আমি খুশি, আর না পেলে তোমার এই যে জমিটা আছে বর্তমান ভ্যালুয়েশন অনুযায়ী আমি নিয়ে নেব। তো দেখো এখানে যে আসল দেখে নিই যে কত টাকা ব্যাংকে দিতে হবে। আচ্ছা আসল কত টাকা বলো তো? এখানে আসল বলেছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা। তাহলে এখান থেকে সুদ কত পাবো? তোমরা জানো সুদের যে ফর্মুলা, আই সমান কি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। তাহলে আমরা সুদের ফর্মুলা কি পাই? আসল কত? আসল হচ্ছে 2,40,000 টাকা গুণ সময় কত? টি বছর, তাই না? টি বছর। সুদের হার কত? 12%, মানে 12, আর হরে কি লিখব? বাই 100। ব্যাস, মানে এত টাকা রহমত চাচা তাকে টি বছর পর কিন্তু ব্যাংকে বুঝিয়ে দিতে হবে যে নিন। এখানে এই একমাত্র টি এর মান জানি না বলেই কত টাকা সেটা বলতে পারছি না ফিক্সড হয়ে, তাই না? অজানা কেবলমাত্র টি এর মানটা। এবার রহমত চাচা দেখো কীরকম চালাক মানুষ। লোকটার কাছে কিন্তু কিছু ছিল না, জায়গা ছাড়া কোনো টাকা নেই, কিন্তু স্বপ্ন দেখছে যে আমাকে বাড়ি বানাতে হবে আর সেই বাড়িতে কোনো একদিন আমি থাকবো। তো রহমত চাচা কী করলো? দেখছে আমার হাতে তো টি বছর সময় আছেই। ওই টি বছরের মধ্যে রহমত চাচা তার স্বপ্নকে পূরণ করলো। কি স্বপ্ন? 1 বছর সময় নিল বাড়ি তৈরি করার জন্য। একদম সুন্দর বিল্ডিং বানালো, একদম দারুণ বাড়ি বানালো। ব্যাস, এই হচ্ছে রহমত চাচার বাড়ি। তো 1 বছর সময় লাগলো বাড়ি বানাতে, এবং ঠিক করলো, 1 বছর পার হয়ে গেল, আমার হাতে টাইম আছে টি বছরের মধ্যে যদি টাকা না ঘুরিয়ে দিই তাহলে কিন্তু জায়গা নিয়ে নেবে কে? ব্যাংক। টি বছর মাত্র টাইম, আর আমি 1 বছর ওয়েস্ট করে দিলাম। কি জন্য? আমি 1 বছর ওয়েস্ট করলাম বাড়ি বানানোর জন্য, ব্যাংকে 1 টাকাও দিইনি। এবার ও কী করলো? ও দেখছে আমার হাতে টাইম আর বেশি নেই, টাইম আছে কত? আর T-1 বছর, আর মাত্র T-1 বছর সময় আছে। এর মধ্যেই যেমন করে হোক আমাকে টাকা জোগাড় করে আমাকে ব্যাংকে দিতে হবে, না তো ব্যাংক কিন্তু উল্টো অ্যাকশন নিয়ে নেবে। তো রহমত চাচা দেখছে যে আমার হাতে যে টি বছর সময় ছিল তার মধ্যে 1 বছর খরচ করে ফেলেছি বাড়ি বানানোর জন্য। তোমরাই বলো, ধরো টোটাল যদি 100 বছর হয়, 100 বছরের মধ্যে যদি
1 বছর বাড়ি বানাতে টাইম লাগে, তাহলে কত বছর হাতে পড়ে থাকবে? নিশ্চয়ই টোটাল টোটাল যত বছর ছিল মাইনাস 1 বছর বাড়ি বানানোর জন্য, মানে 99 বছর। তো ওটাই তো করেছি। টোটাল টি বছর রহমত চাচার হাতে ছিল। ব্যাংক বলেছিল যে টি বছর সময় দিচ্ছি ভাই, তুই আমাকে টাকা জামগ্রহ ম্যানেজ করে দে। রহমত চাচা টি বছরের মধ্যে 1 বছর বাড়ি তৈরিতে খরচ করে দিল, তাহলে কত বছর পড়ে থাকবে? টোটাল টি বছর মাইনাস কি 1 বছর, তার মানে টি মাইনাস 1 বছর। এবার রহমত চাচা বুঝতে পারছে না কেমন করে টাকা জোগাড় করব, কেমন করে টাকা জোগাড় করব। হঠাৎ রহমত চাচার মাথায় প্ল্যান আসলো। কি প্ল্যান? এক কাজ করি, আমি বরং ওই বাড়িটা ভাড়া দিয়ে দিই, যখন শোধ হয়ে যাবে তখন ভাড়াটা উঠিয়ে দেবো, আমি নিজে থাকবো। তাহলে কত চালাক! জায়গা আছে, অন্য মানুষের কাছে ধার নিলে সমস্যা হতো, যখন তখন বলবে যে না টাকা দে, ব্যাংক থেকে টাকা নিল নিয়ম মেনে। আর এবার ও কী করছে, ও এত বছরে ও কিন্তু একটা ভাড়াটেকে সেই বাড়িটা ভাড়া দিচ্ছে। তার মানে কি, এই লোকটা হচ্ছে ভাড়াটে। এই লোকটার নাম, এই লোকটাকে ভাড়াটে। তো রহমত চাচা বলছে এই ভাড়াটেকে যে দেখো, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, নো প্রবলেম, কিন্তু প্রত্যেক মাসে কিন্তু তোমাকে ভাড়া দিতে হবে। বলছে হ্যাঁ, কেন দেবো না, অবশ্যই দেবো, তুমি চাচা হলে কি হলো, ভাড়া তোমাকে দিতেই হবে। তাহলে লোকটা বলছে চাচা কত টাকা ভাড়া দেবো বলুন তো? তখন বলছে দেখ, এত সুন্দর বাড়ি বানিয়েছি, একদম নতুন বাড়ি, পাকা বাড়ি, তো প্রত্যেক মাসে কিন্তু আমি 5200 টাকা নেব, প্রত্যেক মাসে 5200 টাকা ভাড়া নেব। তো লোকটা রাজি হয়ে গেল, ঠিক আছে নো প্রবলেম, দেব। তো এক মাসে বাড়ি ভাড়া, এক মাসে বাড়ি ভাড়া কত? এক মাসে বাড়ি ভাড়া 5200 টাকা, তাই তো? তো এবার তো রহমত চাচা ভাবছে যাক, প্রথম বছর তো আমার মিস হয়ে গেছে, 1 টাকাও আয় করতে পারিনি, হাতে টাইমও কম বেজেছিল, মাত্র টি মাইনাস 1 বছর। তো 1 মাসে আমি এত টাকা পেলাম, আমার টার্গেট আমি এত বছরে কত টাকা আমি জমাতে পারছি, যে টাকাটা আমাকে ওখানে দিয়ে আসতে হবে। কেন? কারণটা বলছি। তো দেখো, 1 মাসে বাড়ি ভাড়া কত? এত টাকা। তাহলে বলতে পারবে 12 মাসে বাড়ি ভাড়া কত হবে? তাহলে 12 মাসে বাড়ি ভাড়া 5200 গুণ 12 টাকা, তাই না? তার মানে 12 মাস মানে কি 1 বছর। তো তো 1 বছরে বাড়ি ভাড়া এত টাকা। তো একটু ভালো করে লিখি, এটা মানে হচ্ছে, সুতরাং 1 বছরে বাড়ি ভাড়া 5200 গুণ 12 টাকা। এবার প্রশ্ন কি জানো, 1 বছরে বাড়ি ভাড়া এত টাকা হচ্ছে, তাহলে টি মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া কত টাকা হবে? তাহলে তোমরা বলতে পারবে এখানে, স্যার তাহলে টি মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া হবে 5200 গুণ 12 গুণ টি মাইনাস 1 টাকা, তাই না? তার মানে ভাবো, টি বছরের মধ্যে 1 বছর তো বাড়ি তৈরি করতে টাইম লেগেছে, ফলে বাকি যে বছরটা বেঁচে আছে ওই বছরে ওই লোকটার কাছে রহমত চাচা ভাড়া পাচ্ছে কত টাকা? এত টাকা ভাড়া পাচ্ছে। যাক, কত টাকা ভাড়া পাচ্ছে তা আমি কিন্তু বের করে ফেললাম। এবার প্রশ্নে কি বলছে জানো? প্রশ্নে বলছে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদে আসলে শোধ করবেন। মানে ভাবো, রহমত চাচা কিন্তু এর উপর নির্ভরশীল। টি মাইনাস 1 বছরে যে অ্যামাউন্টটা পাচ্ছে, ওই অ্যামাউন্ট দিয়ে কী করছে? ব্যাংকের টাকা শোধ করছে। ব্যাংক তো বলছে যে আমি অত বুঝি না, আমার প্রয়োজন হচ্ছে কত? এত টাকা, কারণ আমি তোকে এত টাকা দিয়েছি, আমি কিন্তু ওই টাকা তো নেবই, সুদ এই সরল সুদের হারে দিলে আমি কিন্তু এত টাকা পাচ্ছি, তার মানে আমি সুদে আসলে এত টাকা নিয়ে নেব, তুই যেমন করে পার আমাকে দে। আর রহমত চাচা কী ভাবছে যে ঠিক আছে,
আমাকে তো ওই পরিমাণ টাকাটা দিতে হবে। তো কেমন করে দেবো? আমার সোর্স কি? আমার সোর্স এটাই যে আমি 1 বছর বাড়ি তৈরিতে খরচা করেছি, হাতে T-1 বছর টাইম পড়েছিল, ওই সময়টাতে ভাড়াটের কাছ থেকে টাকাটা তুললাম, আর বললো এটাই যে বাড়ি ভাড়ার আয় থেকে কিন্তু টাকাটা শোধ করে দিল। তার মানে এই অ্যামাউন্টটাই হচ্ছে কি আসলে এই অ্যামাউন্টটা। যদি এই অ্যামাউন্ট সমান না হয় তাহলে কেমন করে বাড়ি ভাড়ার টাকা দিয়ে ওর লোন শোধ হয়ে যাবে, ওর ধারটা শোধ হয়ে যাবে? কারণ এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কি বলো তো, ব্যাংককে দিতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই অ্যামাউন্টটাই সেই বাড়ি ভাড়া থেকে পাওয়া অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা কি ব্যাংকের টাকা সুদ সমেত শোধ করে দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি এখন এই টাকা মানে 5,200 গুণ 12 গুণ T-1, এই যে টাকাটা, এটা সমান কি? এটা সমান এত টাকা। আশা করছি তোমরা এই লাইনটি বুঝতে পারলে। এবার যদি আমরা একে ক্যালকুলেশন করলেই কিন্তু অনেক সহজে আমরা টি এর মান পেয়ে যাব। তো প্রথমে এক কাজ করি, আমরা প্রথমে এই 100 আর এ দুটো শূন্য ক্যান্সেল করি। ক্যান্সেল করলে কি পড়ে থাকছে লিখিত একবার, বা 5,200 গুণ 12 গুণ T-1 সমান 2,40,000 প্লাস 2,400 ইন্টু টি ইন্টু 12। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ দেখো আরও কাটাকাটি যাচ্ছে। কীরকম? প্রত্যেকটা পদ থেকে দেখো এই পদ বা এই পদ বা এই পদ, প্রত্যেকটা পদ থেকে দুটো করে শূন্য কেটে যাবে, বা অন্য ভাষায় বলতে গেলে প্রত্যেকটা পার্টকে তোমরা ভাগ করো কি দিয়ে? ভাগ করো 100 দিয়ে। তো 100 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 100 দিয়ে ভাগ করলে আমরা, আচ্ছা দেখো না, 100 দিয়ে ভাগও যাবে আর 12 দিয়ে কাটবে। তো আগে 100 দিয়ে ভাগ করি, তো পাচ্ছি 52 গুণ 12 গুণ T-1 সমান, যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকছে? 2,400 প্লাস 100 দিয়ে কাটলে কত হবে? 24 গুণ টি গুণ 12। এবার লক্ষ্য করো, আমরা একে কাটতে পারি 12 দিয়ে। কেমন করে কাটতে পারি দেখে নাও। বা যদি 12 দিয়ে কাটি পাচ্ছি এখানে কত? 52 ইন্টু কত? ইন্টু T-1 সমান 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, তাহলে 200 প্লাস 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 24T, 24 ইন্টু টি। এবারে আমরা এটাকে আর একটু ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি বলো তো? আচ্ছা, আমরা তো ইচ্ছা করলে 4 দিয়ে কাটতে পারি। তো 4 দিয়ে কাটলে কি হবে? 4 তেরং 52, 13 ইন্টু T-1 সমান 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 6 24, এটা পেলাম। বা এবার আমরা গুণ করে দিই। যদি গুণ করি তাহলে কি পাচ্ছি? 13T মাইনাস 13 সমান 50 প্লাস 60। বা আমরা যদি 6 ইন্টু টিকে এই পারে নিয়ে আসি, তো 13T থেকে 60 বাদ দিলে কত হবে? 70। 7 ইন্টু টি সমান কত? 50 প্লাস 13, তার মানে 63। আর এখান থেকেই আমরা টি এর মান কত পাচ্ছি? 7 9 63, 9। আর যখনই আমরা টি এর মান 9 পেয়ে গেলাম, আমরা অনায়াসে বলতে পারবো যে ধার নেওয়ার 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদে আসলে শোধ করেন। কি বললাম? তিনি ধার নেওয়ার 9 বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে, এই যে বাড়ি ভাড়ার যে আয়টা ছিল থেকে ব্যাংকের যে টাকা সুদে আসলে
শোধ করেন। তো এই হচ্ছে অঙ্কটির সমাধান।